সৌজন্যে জামান ফাউন্ডেশন। প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। এটিএন নিউজের প্রতিদিনের নিয়মিত বিশেষ আয়োজন শিল্প সাহিত্য ও সেলিব্রিটি শো কবিবাড়ি অনুষ্ঠানে আপনাদের সাদর আমন্ত্রণ। কবিবাড়িতে যেজন আসে গুণীজন, তারাই দেশের অমূল্য মানব ধন। একথা গুরুত্বকে অনুধাবন করেই আমাদের এটিএন নিউজ স্টুডিওতে কবিবাড়ি অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে উপস্থিত হয়েছেন বিশিষ্ট কবি ও নাট্যকার ফারুক প্রধান। আর অনুষ্ঠানটির নিবেদক জামান ফাউন্ডেশন। আর অনুষ্ঠানটি উপস্থাপনা করছি আমি আসাদ কাজল। প্রিয় দর্শক, চলুন অতিথির সঙ্গে মূল আলোচনা ফিরে যাই। ফারুক ভাই, আমাদের কবিবাড়িতে আমন্ত্রিত হয়ে উপস্থিত হওয়ার জন্য আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? হ্যাঁ, ভালো। আপনাকেও ধন্যবাদ। ফারুক ভাই, বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠানে একটি লাইব্রেরি থাকতো আগে। সেই লাইব্রেরিতে পঠন পাঠন হতো ক্লাস শেষে, এবং অনেকটা আমাদের আমলে বাধ্যতামূলকই ছিলেন। কিন্তু আপনি লক্ষ্য করবেন, বাংলাদেশ থেকে শিক্ষা প্রতিষ্ঠানে লাইব্রেরি চর্চা বা পঠন পাঠন প্রায় বিলুপ্তির পথে। এই পঠন পাঠনকে আরও প্রসারিত করতে হলে সরকার এবং আমাদের কি পদক্ষেপ নেওয়া যেতে পারে বলে আপনি মনে করেন? আসলে আমরা ছোটোবেলায় যখন আমরা স্কুলে পড়েছি, বিশেষ করে উচ্চ বিদ্যালয়ে, হাই স্কুলে, তখন আমরা দেখেছি গেম টিচার। কিন্তু আসলে সাহিত্যের কোনো টিচার বা নাটকের কোনো টিচার ওই সময় রাখা হতো না। এবং তখন স্মরণিকা বের হতো, এবং স্মরণিকার স্যাররাই উৎসাহ দিত, বিশেষ করে হেড স্যার, অ্যাসিস্ট্যান্ট হেড স্যার, তাদের উৎসাহে আমরা লেখালেখি করতাম, স্মরণিকা লেখা দিতাম। কিন্তু ওই সময়ে লাইব্রেরি খুব ছিল, কমই ছিল। কিন্তু এখন ডিজিটালের কারণে হয়তো মনে হয় পড়াশোনার দিকে না যেয়ে হয়তো মোবাইলের দিকে এগিয়ে যাচ্ছে, যার কারণে হয়তো মোবাইলে সব পেয়ে যাচ্ছে, আপনার জ্ঞান অর্জন করছে মোবাইল থেকে, বইয়ের দিকে হয়তো সে তাকাচ্ছে না। এটি হতে পারে। ফারুক ভাই, আপনি মোবাইলের দিক ক্রমান্বয়ে মানুষ চলে যাচ্ছে, আপনি এই প্রসঙ্গে একটা কথা বলেছেন। এখন একটি প্রশ্ন আপনাকে এই বিষয়েই করতে চাই, সেটা হলো, বাংলাদেশে আপনি জানেন বই বিক্রি অনলাইন ভিত্তিক হয়ে যাচ্ছে। ক্রমান্বয়ে বই যদি বিক্রি অনলাইনে হয়ে যায়, তাহলে বইমেলার যে বাস্তবিক যে বিক্রি, সেটা কি হুমকির সম্মুখীন হবে কি না? অর্থাৎ আপনি কি অনলাইন বিক্রির পক্ষে নাকি বিপক্ষে? আপনি কি বলবেন এ বিষয়ে? আসলে আগে তো কোনো অনলাইন ছিল না। আমরা যখন পড়াশোনা করেছি, মেলায় গিয়েছি, বই তো মেলা থেকে কিনেছি, এবং পড়াশোনাও করেছি বই থেকেই। তো এখন ডিজিটালের কারণে হয়তো অনলাইনে সবাই হয়তো কিনছে, সুবিধা পাচ্ছে, বাসায় এসে পৌঁছায় দিচ্ছে। কিন্তু মেলায় এসে কিনতে গেলে একটু বিড়ম্বনার শিকার হতে হয়। আর সবচেয়ে বড় কথা হলো যে পাঠক এখন খুব অলস হয়ে গেছে। আগে যে আগ্রহ ছিল বই কেনার প্রতি, এখন সেটি আর নাই। লেখকের প্রতি আগ্রহ নেই, বইয়ের প্রতি আগ্রহ নেই, এরকম একটি অবস্থা তৈরি হয়ে গেছে। এই যে বই বিক্রি বা বই কেনার প্রতি যে মানুষের আগ্রহ নেই, এমন অনেককে শুনতে শুনি যে বইয়ের দাম বেশি। বইয়ের দামই যদি বেশি হয়, মেলায় এত বই বের হবে কেন? প্রকাশকরা মেলার তারিখ বৃদ্ধি করতে বলবেন কেন? অর্থাৎ আমি বলতে চাচ্ছি, বই বিক্রির ক্ষেত্রে বইয়ের দাম কমানো যায় কি না, এবং কমাতে হলে কি কি প্রযুক্তি এবং কি কি পদ্ধতি ব্যবহার করে বইয়ের দাম কমানো যেতে পারে বলে আপনি মনে করেন? সবচেয়ে বড় কথা হলো আপনার কাগজের দাম কমাতে হবে, বাইন্ডিং, আপনার কালির দাম এবং প্রেসে যে খরচটা হয় সেগুলো কমলেই বইয়ের দাম কমে যাবে। আমরা যে লেখকের কাছ থেকে প্রকাশক যেভাবে বই নিয়ে প্রকাশ করছে, তাতে করে লেখকের অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে, টাকা পয়সা খরচ হচ্ছে বেশি। কিন্তু এখানে যদি সরকার যদি একটু নজর দেয় যে এই জিনিসগুলোর দাম কমালে, বা একটু দায়িত্ব নিয়ে যদি কাজ করে, বাংলা একাডেমি এই কাজটি করতে পারে যে আপনার
বই প্রকাশনার ক্ষেত্রে একটি দিক ভূমিকা রাখতে পারে। তো আসলে আমাদের এই ভূমিকাটা কেউ রাখছে না, বিধায় বইয়ের দাম কেউ নাগালের বাইরে চলে যাচ্ছে। এটা একটা নিয়ন্ত্রণ থাকা দরকার। কিন্তু একটা ফুচকা খেলে তো 100 টাকা লাগে। জিনিসপত্রের দ্রব্যমূল্যের উচ্চ বৃদ্ধির ফলে বইয়ের দাম খুব একটা বেশি না বলে প্রকাশকরা দাবি করেন। আসলে এটা কতটুকু যুক্তিসঙ্গত বলে আপনি মনে করেন? আমি গতকালকে তার আগের দিন হয়তো আমি কফিতে আড্ডা ছিলাম কবিদের সাথে, তো সেখানে কফি খাচ্ছে, আমরা টাকা যাচ্ছে, কেউ দিচ্ছে, কারোর পকেট থেকে যাচ্ছে। তো যাই হোক, তো সেখানে কিন্তু আমাদের একজন বন্ধুর একটা বই নিয়ে আসছে, হয়তো আমরা কিনে নিতে পারতাম, তো সেখানে আমরা তার কাছ থেকে বইটা কিনছি না। এটা আমাদের দৈন্যতা থাকতে পারে। আর একটা বিষয় হলো যে আমরা বই পড়ার প্রতি আমাদের অনীহা চলে আসছে, আর কেনা তো আছেই, খাওয়ার প্রতি বেশি ঝোঁক, যে আমাদের পড়ার প্রতি ঝোঁক কম। ফারুক ভাই, কবিতা থেকে পাঠক দূরে সরে যাচ্ছে নাকি কবিতা থেকে কবি নিজেই দূরে সরে যাচ্ছে? আসলে কি বলবেন এ বিষয়ে? আসলে বিষয়টা কি? আসলে কবি কোনো সময় দূরে সরে যায় না, পাঠকই দূরে সরে যাচ্ছে। আমি 1990 সালে যখন স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন শুরু হয়, তখন মোহাম্মদ রফিক একটি কবিতা লিখেছিলেন, সব শালা কবি হবে, পিঁপড়ে গো ধরেছে রাজা শুনে বসবি। কবিতার যে আবেদন, এবং আপনার যখন 72 সালে বা 73 সালের দিকে লবণের কেজি যখন 80 টাকা ছিল, তখন কিন্তু রফিক আজাদ লিখেছিল, ভাত দে হারামজাদা, মানচিত্র ছিঁড়ে খাবো। এই যে আবেদনগুলো জনগণের পক্ষে কবিতা লেখা এবং রাষ্ট্রের বিপক্ষে চলে যায়, সেটি হচ্ছে কবিতা। আর সেটি হচ্ছে জনগণ গ্রহণ করে, পাঠক গ্রহণ করে, তখন হয়তো কবিতা কাছে আসে, কবি বেঁচে থাকে কবিতার মধ্য দিয়ে। এই কথাও তো শুনি যে বর্তমান যুগের কবিরা সৃষ্টিশীল কবিতা লিখতে পারছে না বলে জনপ্রিয় হচ্ছে না। অনেক সময় পাঠক বুঝতে পারতেছে না কে কবি কে কবি না, বা পাঠকের একটা অনীহা আসার কারণে সঠিক কবিতা পঠন পাঠনে অভ্যস্ত হচ্ছে না। এটাও একটা কারণ হতে পারে। যাই হোক, একজন লেখককে জনপ্রিয় হতে হলে এবং কবিকে জনপ্রিয় হতে হলে একজন লেখকের কি কি দায়িত্ব থাকা বা কি কি গুণ থাকা উচিত বলে আপনি মনে করেন? সবচেয়ে বড় গুণ হলো তো তার একটি ভালো লেখা তৈরি করতে হবে, এবং সে যাই লেখুক, নাটক লেখুক, গান লেখুক, কবিতা লেখুক, বা আপনার সিনেমা তৈরি করুক, সেটা যাই করুক, সেটি মানসম্মত হতে হবে। হ্যাঁ, সেটি যদি দায়িত্ব নিয়ে যদি করে লেখক, তাহলে হয়তো আমার মনে হয় যে এই জায়গাটা পূরণ হবে। এখন শূন্যতা যেটা আমরা মনে করছি যে আসলে আমরা সেই লেখাগুলো পাচ্ছি না, যেমন জীবনানন্দ দাশের লেখা আমরা এখন পাচ্ছি না, সেই সময় পাঠক পেয়েছিল। আপনার নজরুলের সেই বিদ্রোহী কবিতার কথা যদি বলেন, রবীন্দ্রনাথের কথা বলেন, আপনি মাইকেল মধুসূদন দত্তের কথা বলেন, তারা তো কালজয়ী হয়ে আছে। তো যার কারণে আমাদের দেশে হয়েছে, কবি শামসুর রহমান লিখেছেন স্বাধীনতা তুমি, কবি নির্মলেন্দু লিখেছেন আমার স্বাধীনতা শব্দটি আমাদের কীভাবে এলো। যে আসলে সবচেয়ে বড় কথা হলো যে আমরা সময়কে ধারণ করে যদি লিখতে পারি, সমাজের কথা যদি বুঝতে পারি, তাহলে আমরা খুব ভালো কবিতা লিখতে পারবো এবং পাঠক সেই কবিতা গ্রহণ করবে। ফারুক ভাই, এবার আপনার কাছ থেকে একটি কবিতা শুনবো। ছাত্র জনতার আন্দোলন 90 ও 24। অবহেলিত দেশে অগণিত ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচার নেই, রক্তচোষা বাদুর নেই, শুধু গণতন্ত্রের প্রত্যাশায় সবুজ ঘাসের কচি পাতায় রক্তের নুনতা ছাপ শুকায়নি। শত শত চিৎকার থামেনি, চাওয়ালা নিমাই থামেনি, ছাত্রনেতা জিহাদ থামেনি, ডাক্তার মিলনও থামেনি, নূর হোসেনও থামেনি, আবু সাইদও থামেনি, মুগ্ধও থামেনি। শুধু গণতন্ত্রের প্রত্যাশায় বুলেট বিদ্ধ ছাত্র জনতার ঝলসানো লাশ সোডিয়াম অলয় শনাক্ত করা যায়নি সেই স্বৈরাচারের দেশে, সেই রক্তচোষা বাদুড়ের দেশে। যার আকাশ নীল থেকে লাল হয়ে যায়, সে আকাশ কখনো সাদা হয় না, সে আকাশ শোষিত মানুষের হয় না। হায় রে,
সোনালি সবুজের দেশে এতগুলো লাশ, ধুলোই মিশে যাবার নয়, ফাঁসির কাস্টে ঝুলালেও না, সময়ের কাঁটা ঘুরে এলো না, জয় লাভেও না। ফারুক ভাই, আধুনিক তথ্য প্রযুক্তির আসক্ততা থেকে এই প্রজন্মকে ফেরাতে হলে আমাদের কি কি পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? আগেকার দিনে তো আমরা যখন ছোট ছিলাম তখন মায়েদের মুখে আমরা ছড়া শুনতাম, তখন ঘুম পাড়ানি গান শুনেছি, তখন তো মোবাইল ছিল না। কিন্তু এখন কি হচ্ছে, এখন মায়েদের মুখে কোনো ছড়াও নেই, কোনো গান নেই, কিছুই নেই। ওই মোবাইলটা বাচ্চার সামনে দিয়ে দেওয়া হচ্ছে, মোবাইল গেম খেলছে, ওই বাচ্চা মোবাইল নিয়ে বড় হয়ে যাচ্ছে। এবং মোবাইল সরে রাখতে হবে বাচ্চাদের কাছ থেকে। তাদেরকে বই দিতে হবে, আদর্শলিপি দিতে হবে, শিশু শিক্ষা দিতে হবে, এবং সামনে তাদেরকে ছড়ার বই পড়াতে হবে, এবং পারলে ক্যাসেট দিয়ে শোনাতে হবে, এবং টেলিভিশনের ছবি কার্টুন দিয়েও যদি হয় সেটা তার বোঝাতে হবে যে আসলে পড়াশোনা কিভাবে বাচ্চাদের করলে সে বাচ্চাটা মোবাইল আসক্ত হবে না এবং পড়াশোনার প্রতি মনোযোগী হবে। কিন্তু আমরা তো মোবাইলটা দিয়ে দিচ্ছি বাচ্চাকে সরাসরি, যার কারণে আমরা এটা রোধ করতে পারছি না। এটা আমাদের অভিভাবকদের সচেতন হতে হবে। ফারুক ভাই, আপনার জীবনে ঘটে যাওয়া একটি স্মৃতিচারণ করুন, যে স্মৃতিচারণ আপনাকে এখনও কাঁদায়, এখনও আবেগ আপ্লুত করে, এখনও আপনাকে ভাবায়, এখনও সেই স্মৃতি বুকে নিয়ে জীবনযাপন করছেন, জীবন সম্মুখ বাগে এগিয়ে যাচ্ছেন। অর্থাৎ আপনার জীবনে ঘটে যাওয়া একটি স্মৃতিচারণ করুন। 1971 সালে আমরা 4 ভাই একটা বাসায় আটকে গিয়েছিলাম। হানাদার বাহিনীরা আমাদের বাড়ি ঘেরাও করেছিল। তারা মনে করেছিল যে আমরা মুক্তিযোদ্ধা, কিন্তু আমরা পিছন দরজা দিয়ে পালিয়ে যাই। তারপরে নদী পার হয়ে যেখানে মাইনটা বাস্ট হলো সেটা আমার চোখের সামনে ঘটেছে। সেখান থেকে যখন আমরা বাসায় ফিরলাম, যখন দেখি যে আমার মা বাবা নেই, ভাইরা কেউ নেই, আমার 4 ভাই, তখন কাঁদতেছি আর যাচ্ছি। বলছে যে তোমার বড় ভাইরা তোমার মাদের নিয়ে ইন্ডিয়ায় চলে গেছে। কোন দিক দিয়ে গেছে? যে এই দিক দিয়ে। তখন আমরা সেই শালপাড়া ব্রিজের কাছে যে এসে মা বাবাকে খুঁজে পাই, সেই শোয়ের গাড়িতে। তখন তখন কাঁদতে কাঁদতে যাচ্ছিলাম, যে সে কান্নাটা এখনও মানে আমার ভিতরে আছে। মানে জীবন যুদ্ধে, জীবন সংগ্রামে সেই স্মৃতি বহন করেই এগিয়ে যাচ্ছেন। ফারুক ভাই, সময় স্বল্পতায় আমাদের আলোচনার ইতি টানতে হবে। আমাদের কবিবাড়ি অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে উপস্থিত হওয়ার জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ এটিএন নিউজকে, কবিবাড়িকে। প্রিয় দর্শক, এতক্ষণ কথা বলছিলাম বিশিষ্ট কবি ও নাট্যকার ফারুক প্রধানের সঙ্গে। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আসাদ কাজল আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।